গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস। তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি চাইবো তোমরা সবাই যেন সুস্থ থাকো, স্বাভাবিক থাকো এবং সব সময় ভালো থাকো, এটাই চাইবো। আর দেখো না, সকালবেলা উঠে কিন্তু আমার কিছু কাজ করা হয়ে গেছে। ওইগুলো আর ক্যামেরায় আমি দেখাইনি, কারণ আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। মা ঠিক তার ওয়াকারটা নিয়ে এসে কিন্তু আমার দরজার সামনে দাঁড়িয়ে আমাকে ডাকছিল যে তুমি ওঠো, বাবু তো আবার স্কুলে যাবে। তাই জন্য দেখো, আর কারোর জন্য কিছু তৈরি করি আর না করি, ওর জন্য তো টিফিনটা তৈরি করতে হবে না। আর অন্য আমার বাড়িতে যারা আছে তাদের জন্য একটু দেরি হলেও কোনো ব্যাপার না, কিন্তু ও স্কুলে নিয়ে যাবে না। তাই জন্য কিন্তু আমার সকালবেলা উঠতে হয়েছে। আজকে দেরি মানে 5:36 হয়ে গেছিলো আজকে ঘুম থেকে উঠতে। অন্য দিন আরও আগে উঠি, কোনো দিন 5টার আগে, কোনো দিন বা 5টা। না হলে ওকে আমি 7টায় স্কুলে দিতে পারবো না, ও স্নান করে যায়। কোনো দিন আমাকে পুজোটাও কিন্তু দিয়ে দেয়, এটা কিন্তু আগের ভিডিওতেও বলেছিলাম। আর দেখো, আজকে কিন্তু আমি একটা ভালো জিনিস রান্না করছি, মানে প্রত্যেক দিন মাছের ঝোল ভাতের থেকে এই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় তোমরা যারা দেখছো তাদের মধ্যেও কিন্তু কেউ পছন্দ করে থাকবে, তাই না? পছন্দ হচ্ছে। এটা হচ্ছে পুঁই শাক রান্না করছি মাছের মাথা দিয়ে, সাথে আছে আলু আর কুমড়ো। নিশ্চয়ই রেসিপিটা সবারই জানা আছে, যদি না জানা থাকে তাহলে জানাতে পারো। না জানা থাকতেই পারে, কারণ আমার কাছে তো এটা না জানাই ছিল। আমার পেছনে কিন্তু আমার শাশুড়ি মা বসেছিল আর আমাকে বলে দিচ্ছিল, তুমি এইভাবে করো, দেখবে ভালো লাগবে তোমাকে, আর অন্য কিছু দিয়ে খেতে হবে না, এই তরকারিটা দিয়েই ভাত খেতে পারবে দুপুরবেলা। সত্যি এটা দিয়ে খেলাম। অ্যাকচুয়ালি কি জানো তো, এই জিনিসটা আমি আগে রান্না করেছি, কিন্তু মাছের মাথা দিয়ে না, ওটা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। ওটা এক রকমের টেস্ট আর এটা হচ্ছে অন্য রকমের টেস্ট। আমার কিন্তু রান্না আজকে 9টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর যে রান্নাটা একটু আগে করলাম ওটা কিন্তু বাবু স্কুলে যাওয়ার পরে করেছিলাম। ছেলের জন্য আজকে তেমন কিছু আমি করিনি, আমি ডাল করেছিলাম। আর ওকে বলে দেবো যে আলু ভাজা, আলু সেদ্ধ এই সমস্ত দিয়ে তুই দুপুরবেলাটা খেয়ে নিও। আর ওই যে কুমড়ো আছে, ওই তরকারিটার মধ্যে কুমড়ো বেছে দিলেও খেয়ে নেবে, তো অত জ্বালাবে না। রাত্রেবেলা একটু অমলেট করে দেবো, হয়ে যাবে। আজকে যেহেতু ওর জন্য আমি পনির, সয়াবিন কিংবা ও যা খেতে ভালোবাসে ডিম, এই সমস্ত কিছুই করিনি। তাই জন্য আমার ছেলেটা সব কিছু যদি খেয়ে নিত তাহলে আমার আর কোনো প্রবলেম থাকতো না। তো শুধুমাত্র আমার ছেলে বলে নয়, সব বাড়ির বাচ্চারাই হয়তো এই বায়নাটা করে, তাই না? কিন্তু যে বাড়ির বাচ্চারা একটু মাছ খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু কোনো প্রবলেম হয় না, একটু মাছ ভাজা ডাল দিলে কিন্তু ওরা খেয়ে নেয়, তাই না? তো আমার কিন্তু এদিকে কাজকর্ম হয়ে গেছে। আর সত্যি যে কথাটা সবাই বলতো, আগে শুনতাম, মানে আমার বিয়ের আগে আমার মা ভালোই বলতো এই কথাটা, তাই শুনতাম যে সংসার নাকি একটা চলমান গাড়ি, যেমন চালাবে তেমনি চলবে। আমার দেখা এমন কিছু মানুষ আছে তাদের অনেক অর্থ ঐশ্বর্য, কিন্তু বাড়িঘর তেমনভাবে কিন্তু পরিপাটি করে রাখে না। কিন্তু আমার দেখা এমন মানুষও আছে যাদের কিন্তু অর্থ ঐশ্বর্য খুবই অল্প, কিন্তু তারা বাড়িঘর এত সুন্দর করে টিপটাপ করে রাখবে না, তাদের বাড়িঘর দেখতে ইচ্ছা করবে। আমাদের বাড়ির ওখানে পাশের বাড়িতে একটা দিদির বাড়ি ছিল, মাটির দেয়ালের বাড়ি। তো ওই বাড়িটা অনেকটা উঁচু, বুঝলে? তো ওই বাড়িটা এত সুন্দর করে ল্যাপা পোছা করে রাখতো, তোমাদেরকে কি বলবো। হয়তো আমার মুখে শুনলে শুনছো তোমরা, হয়তো ভাববে যে আমি গল্প করছি। না, গল্প করছি না গো। এমনকি আমাদেরও একটা ঘর ছিল, টিনের ঘর, যেই ঘরটা আমি ছোট থেকে 12 পর্যন্ত ওই ঘরটা। আর আমাদের টিনের ঘরটা ছিল একদম একটু নিচু টাইপের, তো আর অনেক বড় ঘর। ওই ঘরের মধ্যে 3টে খাট ছিল, বুঝতে পারছো কতটা বড়। একটা খাটে বাবা ঘুমোতো, একটা খাটে আমি আর মা, আর একটা খাটে আমার দাদা। তো ওই ঘরটা দিনের বেলা যতটাই গরম আর রাত্রেবেলা ততটাই ঠান্ডা। এটা ছিল একটা একদম কি বলবো, সব থেকে ভালো উপায় গরমকালে। কিন্তু দিনের বেলা আমি যেহেতু একটা সময় ঘরেই থাকতাম, সেহেতু আমি কিন্তু ওই ঘরটার মধ্যেই থেকে যেতাম। যখন আমাদের বাড়িতে নতুন ঘরটা হয় তখন মিস্ত্রিরা কাজ করতো, আমি বাইরে অতটা বেশি বেরোতাম না। তাই বলতো যে এই বাড়ির মেয়েটা সব সময় ঘরের মধ্যেই থাকে। তো বয়স্ক কিছু লোক ছিল মিস্ত্রিদের মধ্যে, ওরা বলতো, মামুনি তুমি সারাদিন এই ঘরের মধ্যে কী করো? আমি টিভি দেখতাম সত্যি। তো আমি বলতাম যে কী করব, তোমরা সারাদিন ধুলো উড়াচ্ছ, সিমেন্ট বালি উড়াচ্ছ, তাই জন্য আমি ঘরে থাকি। বলো অসহ্য গরম। তো একটা টেবিল পাখা চালাতাম আর তার মধ্যে একটা গামছা ভিজিয়ে মাথার এখানটায় রেখে দিতাম। তো ওই যে টেবিল পাখার হাওয়া আর ওইদিকে মাথার ওখানে তোমার ঠান্ডা গামছা কিংবা একটা ওড়না যাই হোক ওইগুলো ভিজিয়ে নিতাম, তাতে করে আমার কিন্তু ভালোই ঠান্ডা বোধ করতাম।
ঠান্ডা বোধ এখন যেটা ভাবছি অতটা ঠান্ডা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনকার গরম আর তখনকার গরমের মধ্যে কিন্তু অনেকটাই ফারাক ছিল, তাই না? তো দেখো আমি কিন্তু এবারে অনেক দূরে চলে গেছিলাম, এবারে চলে আসি ব্লগের কথায়। দেখো এবারে আমি এই খাটটাকে গুছিয়ে নিলাম। এই খাটটা বুঝতেই পারছো আমার খাট নয়, আমার শাশুড়ি মায়ের খাট। উনি গেছেন তোমার স্নান করতে, স্নান টান করে এবারে চলে আসবে। এই এই যে কাপড়ের টুকরোটা কেন দিয়ে রাখি, একটু প্রবলেম আছে তোমরা সবাই জানো যারা যারা আমাকে দেখো, তাই জন্য এটাকে দিয়ে রাখি। নিচে কোনো প্লাস্টিক দিইনি, রাত্রেবেলা একটা প্লাস্টিকেরও সাপোর্ট নেই, যদিও এখানে কোনোদিনও কোনো আমার অঘটন ঘটেনি, কিন্তু তাও কিন্তু দিয়ে রাখি। তো যাই হোক, এই যে মা চলে এসছে, তো যাই হোক এইভাবে করে কিন্তু ওনাকে এবার আমি আস্তে করে উঠিয়ে দেব। তো এটা সবসময়ই যখনই নিচে নামে, যদিও নিচে বেশি নামে না, এই যে স্নান করে এলো আবার সেই দুপুরবেলা নামবে। আসলে কি বলো তো, উনি তো এমনি ফিট, কিন্তু ওই যে পাটা ভেঙে গেছে, একটা সুস্থ মানুষ কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারে না, শুয়ে থাকতে পারে না। এই যে পাটা তুলে দিলাম, এইভাবেই কিন্তু আস্তে করে আমি পা তুলে দিই, না হলে তো পা তুলতে পারে না উপরে। এইবারেই হবে একদম বিপত্তি। আমাকে বলা হয়েছিল যে ভালো পাটার ওপরে তুমি আমার এই যে পাটা ভেঙে গেছে ওই পাটা দাও। এবার উনি শুতে গিয়ে ব্যালেন্স হারিয়ে ফেলে কি করবে, যে ভাঙা পাটাই গুটিয়ে ফেলবে, তখনই কিন্তু প্রচুর ব্যথা হবে। তো আর কি করা যাবে, এইটুকু ছিল। তো ব্যথা হতে হতে কিন্তু কান্নাকাটিও করে দেবে, খুব লেগেছে। এক ঘরের কাজ কমপ্লিট করে এবারে গেলাম আরও একটা ঘরে। বুঝতেই পারছো পাশাপাশি দুটো রুম, মাঝখানে হচ্ছে ঠাকুর ঘর। প্রবলেমটা তো এখানেই না, ঠাকুর ঘরটা মাঝখানে হয়ে কিন্তু যত রাজ্যের প্রবলেম হয়ে গেছে। তো ঠাকুর ঘরটাকে না পাচ্ছি এখান থেকে সরাতে, তো কিছু করার নেই, আমি ঢেকে রাখি সব সময়, কারণ বুঝতেই পারছো কেউ কেউ কেন ঢেকে রাখি। তো দেখো এইভাবে করে কিন্তু আমার শ্বশুরমশাইকে আমি শুইয়ে দিই, যেহেতু জেঠু বাড়িতে নেই, দোকানে। আর মার দ্বারা তো আর সম্ভব না। এতদিন পর্যন্ত এই কাজগুলো কিন্তু আমার শাশুড়ি মাই করতো, কিন্তু উনি এখন অসুস্থ হওয়াতে এতটাই প্রবলেমে পড়া গেছে, মানে আমাকে এখন সমস্ত দিক সামলাতে হচ্ছে। তো কিছু করার নেই, এদেরকে তো ঠিকঠাক করে রাখতে হবে না। আর এটাই চাইবো এরা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। আর আমি একটা কথা জানি যে মা বেশি দিন বিছানার মধ্যে শুয়ে থাকবে না, কারণ যেহেতু ভেঙে গেছে ওই ভাঙা জায়গা তো ঠিক হবেই, কিন্তু বাবার কথা আমি অত গ্যারান্টি সহকারে বলতে পারবো না। আর এই যে তোমরা দেখছো না, ওই পাশ দিয়ে আমি খাটে উঠি নামি, তাতে করে কিন্তু আমার পেটে সত্যি টান লাগে। কিছু করার নেই, কারণ এই পাশ থেকে তো আর যাওয়া যাবে না, আমার শ্বশুরমশাইয়ের গায়ের ওপর দিয়ে মানে পা দিয়ে কি যাওয়া যায়, তাই জন্য কিন্তু ওই পাশ থেকে আমাকে যেতে হয়, একটা টুল রেখে দিতে হবে দেখছি। তো ওখান থেকে এসে আমি হাত ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ দুজনকেই শুইয়েছি, এই পরে গিয়ে অন্য কাজ রয়েছে। আর হাতটা আমি মনে করি সবসময় ধুয়ে পরিষ্কার রাখা উচিত, তাই না? তো এই জামা কাপড়গুলো জানো কখন আমি ধুয়ে দিয়েছি, সেই সকালে। তো দেখলে তোমরা, এই হলো আমার বাড়ির পরিস্থিতি। তো রোজই ভাবি যে এই সমস্ত ব্যাপার নিয়ে ভিডিওতে কিছু বলবো না। ব্যাপারটা হচ্ছে আমার তো আর দেখানোর মতো কি আছে, আমি তো এখন আর বাড়ির বাইরে তেমন যেতে পারছি না, আর আগেও তেমন যে যেতাম তা নয়, কিন্তু অন্যান্য কাজের থেকে আমার তো ওদের দিকেই বেশি মানে ফোকাসটা রাখতে হচ্ছে, তাই জন্য তো আমাকে ডেইলি রুটিনের মধ্যে এগুলো দেখাতে হচ্ছে। কেউ আবার কিছু মনে করো না যে এটা দেখিয়ে এই করছে ওই করছে, না গো, ওই সমস্ত কিছুই না। তো মা আজকে শোয়ার সময় কিন্তু পায়ে একটুখানি চোট পেয়ে গেছে, মানে ভালো পাটার ওপরে যে পাটার ব্যথা, ওই পাটা মানে ধরো এই একটা পা, এটা ভালো পা, এই ভালো পায়ের উপরে এই পাটা দিয়ে তারপর উনি শোয়। এবার শুতে গিয়ে কী হয়েছে, ভালো পাটা এরকম লেগে গেছে, এবার অটোমেটিকলি এই পাটা, যে পাটা ভাঙা ওই পাটা তো চলে আসবে এদিকে, এবার যেই চলে এসছে সামান্য একটু ব্যথা পেয়েছে, ওই জায়গাটা তো ভাঙা আছে না, তাই জন্য ব্যথা পেয়েছে। আর একটা কথা যে কোমরের যে বলটা ভেঙে গেছে, তোমাদের সাথে মনে হয় এই সমস্ত কথাগুলো বলা হয়নি, সেই কোমরের বলটা কিন্তু এখানে সব সময় মানে অ্যাভেলেবেল থাকে না। এবার এটা বাইরের থেকে আসে, মানে বাইরের দেশ থেকে আসে, ওটা আসবে আজকে মঙ্গলবার, কালকে বুধবার। তো বুধবার দিন ওনাকে অ্যাডমিট হতে বলেছে, তো ওটা আসবে হয় কালকে, বুধবার দিন সন্ধ্যের দিকে অপারেশন হলেও হতে পারে, না হয় শনিবার হবে। তো জানি না, যেমন যেমন হয় তোমাদের সাথে একটু শেয়ার করবো, কেমন?
তো এতক্ষণ তো কথা বলছিলাম এ বাড়ি সম্পর্কে, কিন্তু আমার কিন্তু আর একটা বাড়ি আছে। তোমরা নিশ্চয়ই জানো আমাদের প্রত্যেকটা মেয়ের কিন্তু দুটো বাড়ি আছে, তাই না? তো আমার এই বাড়িতে যেমন একটা রেসপন্সিবিলিটি আমাকে নিভাতে হয়, তেমনি কিন্তু আমার মা বাবার প্রতিও কিন্তু আমার একটা দায়িত্ব আছে। সে দায়িত্ব কিন্তু আমি ততটা ভালোভাবে পূরণ করতে পারি না। সত্যি, যে মা বাবা জন্ম দিল তাদের অসময়ে কিন্তু তাদের পাশে আমি খুব বেশি থাকতে পারি না। এতে করে যে আমার কতটা কষ্ট হয় সে আর কি বলবো আমি, বলো। থাক, ওই কথা বলতে গেলে অন্যরকম পরিবেশ সৃষ্টি হবে, তাতে করে আমার খারাপ লাগবে। যাকে, এই যে কথা বলছি এটা আমার দাদার সাথে কথা বলছি। আমার দাদা দিনে না হলেও 4 থেকে 5 বার ফোন করে। ওটা আজকে যত বছর আমার বিয়ে হয়েছে তত বছর ধরে কিন্তু কন্টিনিউ চলে এসছে। আমার বিয়ের পরে দাদা বিয়ে করেছে, বৌদিও কিন্তু আমার সেই রকমই। বৌদি যদিও বা ততটা ফোনে কথা বলতে পারে না বলতে কি, মানে সময় পায় না। আমি যেমন সময় পাই না, সেও সময় পায় না। কারণ আমার বাড়িতে এখন রিসেন্ট 2টো পেশেন্ট হয়েছে, কিন্তু বৌদির বাড়িতে মানে আমার মা কিন্তু আরও আগে পেশেন্টে পরিণত হয়েছে, তাই জন্য বৌদির অতটা সময় নেই। আর দেখো, ঘর দেখাতে দেখাতে কিন্তু আজকে বিদায় নিলাম।